পয়লা মার্চ আমি প্রথম ঘাটাল বিডিও অফিসে পাংখা বোলার হিসেবে যোগদান করি। পড়াশোনাকালীনে আমি কিন্তু আর্থিক এমন একটা সংকট আমার ছিল যে ক্লাস 9, 10, 11 3 বছরই আমি হকারি করেছি। হকারি করতাম, ওইদিকে হচ্ছে সুলতাননগর, এইদিকে হচ্ছে রাধানগর। পাংখা বোলার হিসাবে এই জায়গায় উঠে এসেছি, এটা আশ্চর্য কিছু নেই। মানুষ চেষ্টা করলে, মানুষের ইচ্ছা থাকলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। মূল বিষয় হচ্ছে একটা অ্যাম্বিশন প্রত্যেক মানুষের থাকা দরকার। সে অ্যাম্বিশন না থাকলে লক্ষ্যে পৌঁছানো যায় না। যে কোনো আমি যেটা ঘাটাল আপনার রামজীবনপুর আর পাঁশকুড়া গাড়িতে আমি কন্ট্রাক্টারি হেল্পারি এটা করেছি। নমস্কার, আমি রামকৃষ্ণ বোস, অবসরপ্রাপ্ত জয়েন্ট বিডিও। আমার জীবনের প্রথম শুরু হয়েছিল আমার সালকিয়া হাওড়াতে আমার জন্মের পরে সালকিয়া স্কুলে আমি পড়াশোনা করি এবং পরবর্তীকালে আমি ঘাটালে চলে আসি এবং বর্দা বাণীপেঠ হাই স্কুলে আমি সেখানে পড়াশোনা করি। ক্লাস 11 পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরবর্তীকালে আমি ঘাটাল কলেজে ভর্তি হই। কিন্তু আমার বাবা তখনকার দিনে অবসরকালীন সুযোগ সুবিধা না থাকার জন্য 1962 সালে অবসর গ্রহণ করেছিল এবং অবসরকালীন যে সুযোগ সুবিধাগুলো সেই সময় ছিল না, যার ফলে একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে আমার শিক্ষা জীবনটা শুরু হয়েছে এবং শেষও হয়েছে। শিক্ষা শুরুতে আমি অনেক মাস্টারমশাই আমাকে হেল্প করেছেন, বিনা পয়সায় পড়িয়েছেন। অনেক মাস্টারমশাই আমার উচ্চ মাধ্যমিকের ফিস জমা দিয়েছেন, জমা দিয়ে আমাকে আজকে তাদের সহযোগিতা এবং আমার নিজের দাদা, আমার মেজ ভাই যিনি, সেও আমাকে সহযোগিতা করেছিল করতে। আমি মোটামুটি উচ্চ মাধ্যমিক এবং কলেজ পর্যন্ত গেছি। কলেজের পাঠ শেষ করতে পারিনি আর্থিক একটা সংকটের জন্য। তার পরবর্তীকালে আমি 1979 সালে, তার পূর্বে আমি ওই পড়াশোনাকালীনে আমি কিন্তু আর্থিক এমন একটা সংকট আমার ছিল যে ক্লাস 9, 10, 11 3 বছরই আমি হকারি করেছি। হকারি করতাম, ওইদিকে হচ্ছে সুলতাননগর, এইদিকে হচ্ছে রাধানগর। ওই চা, বিস্কুট, পানের মশলা, সিগারেট এগুলো নিয়ে বিক্রি করতাম। তার থেকে যেটুকু লভ্যাংশ হতো সেটুকু পরিবারের কাজে লাগতো। পরিবারে আমার বৃদ্ধ বাবা মা ছিলেন এবং তারা অসুস্থও ছিলেন। তা সেই কারণে আমাদেরকে এই জীবিকা বেছে নিতে হয়েছিল, তার সাথে সাথে পড়াশোনা করতে হয়েছে এবং পড়াশোনা করার শেষ হওয়ার পরেই আমি আরও যাতে সংকটে পড়ে গেছিলাম, তখন আমি যেটা ঘাটাল আপনার রামজীবনপুর আর পাঁশকুড়া গাড়িতে আমি কন্ট্রাক্টারি হেল্পারি এটা করেছি। করার পরবর্তীকালে যখন দেখলাম যে এই কাজটা হয়তো আমার পক্ষে খুব খুব কষ্টদায়ক হচ্ছে এবং সেইভাবে আমি ঠিক অভ্যস্ত ছিলাম না, তবু করতে বাধ্য হয়েছিলাম যে যাতে অন্তত সংসারটাকে কিছুটা হেল্প করা যায়। মেজ ভাই বেকার, আমিও বেকার, দু ভাই। বড় ভাই তার চাকরি করতেন কিন্তু তারও ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য সেইভাবে সহযোগিতা করতে সেই সময় সক্ষম ছিলেন না। যাই হোক, তারপরে আমরা 1979 সালে তৎকালীন বিডিও স্যার তারাশঙ্কর ঘোষ মহাশয় আমাকে পাংখা বোলের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং পরিষ্কার বলেও ছিলেন যে তুমি এই কাজে এসছো কেন। আমি তাকে বলেছিলাম যে স্যার এরকম আর্থিক একটা ব্যাপার, সংকটের মধ্যে চলছি, বাবা মাকে কী খাওয়াবো। তখন উনি বলেছেন ঠিক আছে তুমি কাজ করো, তোমাকে পাংখা বোলের কাজ করতে হবে না। কিন্তু আমি জানতাম যে আমি যে কাজে নিযুক্ত হয়েছিলাম সেই কাজটা করব, তারপরে অন্য কাজ আমি তার করে দিতাম, অন্যান্য কাজ টাইপ থেকে শুরু করে দিতাম। 1984-এ আমি প্রথম এলডিতে যোগদান করি এবং যোগদান করার পর আমি আমার পরিবার বিয়ে থা হয়। তার মধ্যে মা মারা গেছে এবং বাবা ছিলেন বেঁচে। তার পরবর্তী আস্তে আস্তে ধীরে ধীরে আমি নিজেই মনে করেছি যে এত যখন স্ট্রাগল করতে পেরেছি তাহলে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য আমার ছিল যে আমি যেই দপ্তরে ঢুকেছি তার শেষ পর্যন্ত আমি পৌঁছব। অনেকেরই হয়তো জিজ্ঞাসা থাকতে পারে যে পাংখা বোলার একটা কী জিনিস। পাংখা বোলার হচ্ছে তৎকালীন সময় বিদ্যুৎ ব্যবস্থা ছিল না ঘাটাল শহরে এবং দপ্তরগুলোতে, এমনকি মহকুমা শাসক দপ্তর, এলআর দপ্তর, ব্লক দপ্তর। এই ব্লক দপ্তর তখন ওই একজন করে কর্মচারী নেওয়া হতো, তাদেরকে সিজনাল কর্মচারী বলা হতো। সিজনাল কর্মচারীদের কাজ হচ্ছে মার্চ টু অক্টোবর পর্যন্ত ওই পাখা টানতে হবে। পাখাটাতে মাদুরের পাখা টাঙানো থাকতো, সেই মাদুর টানতে হতো। অফিসাররা, আধিকারিকরা, তাদের হাওয়া লাগতো, কারণ যেহেতু বিদ্যুৎ ছিল না তখন হ্যাজাক এবং রাত্রেবেলা কাজ হলে হ্যাজাক জ্বালিয়ে কাজ করতে হতো। সেই পাংখা বোলারের কাজ আমি প্রথম 1979 সালে আমি জয়েন করেছিলাম এবং সেই যোগদান করার পর আমি ভেবেছিলাম যে এখান থেকে আস্তে আস্তে নিজেকে তৈরি করব এবং সেই
অফিসারদের সান্নিধ্যে এসে কাজের দক্ষতা অনেকটাই সেই সময় পেয়েছি। যখন অফিসার আধিকারিকরা আসতেন তাদেরকে যেমন হাওয়া করতাম, আবার আধিকারিক যখন নির্দেশ দিতেন তখন সেই আধিকারিক নির্দেশ মতন সেই কাজগুলো করতাম, এবং সেই অবস্থাতে কিন্তু আমি আমার অনেকটাই দক্ষতা অর্জন করতে পেরেছিলাম, যেটা পরবর্তীকালে সেটাকে পাথেয় করে অনেকটাই এগোতে পেরেছি। যখন আমি আস্তে আস্তে যখন আমি এলাম এলডিতে যখন জয়েন করলাম, তখন আমি ওই পোস্টটাকেও ভুলিনি আমি, কারণ যে সিঁড়িতে আমি উঠে এসেছি সেই সিঁড়িটা আমার মনে থাকে। অন্তত যে সমস্ত পাংখা বোলার বন্ধুরা আমার সাথে কাজ করতো, আমি তখনও মনে করতাম যে আমি একজন ওদেরই বন্ধু, ওদেরই কাজ করে, যার জন্য আমার মানসিকতাটা এইভাবে ছিল, যার ফলে প্রত্যেকটি মানুষের ভালোবাসা আমি অর্জন করতে পেরেছিলাম, এবং সেই ভালোবাসাটাই আমার কাছে সবথেকে পাথেয়, যেটাকে নিয়ে আমি এগিয়েছি। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বলতে আপনার মানে একটা বিষয় হয়তো সব বিষয়ই করেছি, যখন যেরকম দায়িত্ব ছিল করেছি। সব থেকে কঠিন দায়িত্ব ছিল জয়েন্ট ভিডিও, কারণ তখন এতদিন আমি যা কাজ করতাম সেই কাজগুলোর মাথার উপরে একজন আধিকারিক ছিলেন, তিনি সেটাকে দেখতেন, পূর্ণ দায়িত্বটা ওনারই ছিল, হেড অফ অফিসের ছিল। কিন্তু যখন আমি নিজে আধিকারিক হয়ে গেলাম, যখন আমি নিজে ক্যাশবুক বলুন বা যা সই করছি তখন আমার মধ্যে একটা ছিল যে সত্যি এই চাপটা আমি কতটা নিতে পারবো। দেখলাম যে হ্যাঁ, যেহেতু আমি হেড ক্লার্ক হিসাবে কিছুর অভিজ্ঞতা, ক্যাশিয়ার থেকে যেটা অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে ওই জায়গাটাকে আমি করতে হবে। কিন্তু সবথেকে বড় জিনিস ছিল পাবলিক ডিলিংস। আমাদের যেমন পাবলিক ডিলিংসের একটা এশিয়ারে যেমন একটা পয়েন্টও আছে, পাবলিক ডিলিংস ম্যাক্সিমাম মানুষ আসতো বিভিন্ন দাবি দাবা নিয়ে, বিভিন্ন চাহিদা নিয়ে, বিভিন্ন ধরনের ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে। যেমন কোথাও কোনো একদিন যেমন আমার রাত্রেবেলা একটা স্কুলে সারা রাত মানে হেডমাস্টারকে ঘিরে রেখে দিয়েছিল কোনো একটা কারণে, সেই কারণে সে তাদের সাথে বোঝানো, তাদেরকে করা। মিড ডে মিল দিয়ে হয়েছে, কোথাও ধরুন আপনার কোনো পোস্ট অফিসে ধরুন টাকা 900-এর জন্য সেখানে হয়েছে, বিভিন্ন ধরনের ঘেরাও। কোথাও আবার দেখা গেছে আদিবাসী বিবাহকে নিয়ে সমস্যা, সেখানেও আমাদের রাত জাগতে হয়েছে। বিডিও সাহেব আমি এগুলো করতাম। তাই একটা এই অভিজ্ঞতাটা আমার কেন সমস্ত যারা ডেপুটি বিডিও বা জয়েন্ট বিডিও ছিলেন তাদের অভিজ্ঞতা এই ধরনের অভিজ্ঞতা আছে। কিন্তু এই সমস্যাগুলোকে মোকাবেলা করে মানুষের সমাধান করার ক্ষেত্রে যে ভূমিকাটা আমি অর্জন করতে পেরেছিলাম বিভিন্ন তখনকার তৎকালীন রেডিও সাহেব থেকে শুরু করে তাদেরকে নিয়ে। আবার সদ্য একটা ঘটনা আমার মনে হচ্ছে, তখন আমি খানাকুলে ছিলাম। খানাকুলে আমি অফিস থেকে ফিরছি, রাত্রেবেলা ওই বন্দরে একটা নৌকা ডুবি হয়েছিল। সেই নৌকা ডুবির সময় আমি যে নৌকোতে পেরোচ্ছি সেই তার আগের নৌকোটা এরকম ডুবে গেছিলো। দেওয়ার পর একটা ওই সারা রাত্রি বন্যার মধ্যে কাজ করা এবং তাদেরকে রেস্কিউ করা, তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া, এবং সেইগুলো একটা অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আনন্দ এটাই হয়েছে যে মানুষের পরিষেবাটা দিতে পেরেছি, মানুষের বিপদের সময় সরকার প্রশাসন তার পাশে আছে, এইটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় আনন্দ। যখন কাজ করতাম তখন মনে হতো দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আজকে হয়তো একদিনে ধরুন তার রোজগার কামাই করে দিয়ে ধরুন গাড়ি ভাড়া খরচা করে তাকে যতটা সম্ভব, এটা আমার ইয়েতেই ছিল, যতটা সম্ভব তাকে সহযোগিতা করার জন্যে যেভাবে কাজটা করে দিতে পারি, তাহলে কী হবে, ওর একদিনের রোজগারটা বন্ধ হবে না, আরেকদিনের রোজগার বন্ধ হবে না। একান্ত যদি কোনো সময় অসুবিধা হতো তখন বাধ্য হয়ে তো কোনো আধিকারিক থাকেনি, তখন সেই কাজটা করতে পারে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে যদি পরিষেবাটা ঠিকঠাক দেওয়া যায়, সরকারের ইচ্ছাটাকে, সরকারের সিদ্ধান্তটাকে ইমপ্লিমেন্ট করি হচ্ছে সরকারি কর্মচারীরা, তাদের একটা বিশাল ভূমিকা থাকে সরকারের যে সিদ্ধান্তগুলোকে রূপায়ণ করার ক্ষেত্রে। তাই সেইখানটা যদি আমি মনে করি যে আমি সরকারি বেতনভুক্ত একজন কর্মচারী, 37 বছর চাকরি জীবনে আমি নিজেকে ভাবতে শুরু করেছি যে আমি একজন পাংখা পোলার থেকে সরকারি দপ্তরে আমি যে এইভাবে উঠে এসেছি, এর মেঝের মূল রহস্যটা কী ছিল? রহস্য এইটাই যে মানুষের অদম্য ইচ্ছা, চেষ্টা এবং কর্মটাকে ভালোবাসা। কর্মটাকে যদি ভালোবাসতে পারি, যে কর্মে আমি নিযুক্ত ছিলাম সেই কর্মটাকে আন্তরিকভাবে ভালোবেসেছিলাম। যখন পাংখা পোলার, আমি সেই পাখা টানছি, সেইটাই আমার জীবন ছিল, সেইটাই আমার জীবিকা ছিল, তারপরে আমি গুরুত্ব দিয়েছিলাম। যখন আমি একজন এলডি, সেই এলডি হিসেবে যা যা দায়িত্ব ছিল সেই এলডি করেছি, এবং যখন আমি ক্যাশিয়ার তখন ক্যাশিয়ারের কাজ করেছি মনোযোগ সহকারে, এবং সেই কাজটাকে ভালোবেসে। এবং পরবর্তীকালে যখন প্রধান করণিক বা হেড ক্লার্ক হয়েছিলাম তখন আরও বেশি দায়িত্ব পড়ছিল, সেই দায়িত্ব প্রতিপালন করেছি। এবং তারপরে যখন আধিকারিক হয়েছি, এবং সেই আধিকারিক হওয়ার পর তার তো কাজ করতেই হবে, সেটা দিনরাত যেভাবে কাজ করতে আছে কাজ করেছি। অতএব এটা আমার ভাবার বিষয় ছিল যে আমি একজন পাংখা পোলার হিসাবে এই জায়গায় উঠে এসেছি, এটা আশ্চর্য কিছু নেই। মানুষ চেষ্টা করলে, মানুষের ইচ্ছা থাকলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। মূল বিষয় হচ্ছে একটা অ্যাম্বিশন প্রত্যেক মানুষের থাকা দরকার। সে অ্যাম্বিশন না থাকলে লক্ষ্যে পৌঁছানো যায় না যে কোনো জিনিস। আমি যদি একটা
কোনো অনুষ্ঠান করি কিভাবে করব, সেটা যদি না আমার নিজের মধ্যে পরিকল্পনা না থাকে তাহলে আমি যেতে পারবো না। সেইভাবে গেছি এবং নিষ্ঠা সহকারে বিষয়টা করেছি এবং দক্ষতা যতটুকু আমি অর্জন করতে পেরেছি বিভিন্ন আধিকারিকের কাছে, সেই দক্ষতাটা কাজে লাগিয়েছি আমি আমার কাজের কর্মজীবনে। যার জন্য মানুষের ভালোবাসা পেয়েছি, আধিকারিকদের ভালোবাসা পেয়েছি। এইভাবে আমি কর্মজীবন 22 সালে শেষ করেছি এবং কর্মজীবনের পর অবসর জীবনের পরে এখন অনেকটাই আমার বিভিন্ন সামাজিক খেলাধুলা এর মধ্যে আমি নিয়োজিত হয়েছি। আমার কর্মজীবন চলতে চলতে আমি যেহেতু খেলাধুলা করতাম ন্যাশনাল বয়েজ ক্লাব এবং শিলাবতী ক্লাব, তাই শিলাবতীর এই মাঠ, আপনার শিলাবতী ক্লাব, এতে আমার অনেকটা সময় এখন অবসর অনেকটাই কেটে গেল। ইতিপূর্বে এর ন্যাশনাল বয়েজ আমি 1973 ন্যাশনাল বয়েজ ক্লাবটাও শুরু করেছিলাম এবং সেটাও খেলাধুলার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আজ তার 50 বছরও পূর্তি হয়েছে। এই দুটো ক্লাবের সাথে অবসরকালীন সময়টা অনেকটাই আমি কাটাতে সক্ষম হয়েছি এবং এদের সান্নিধ্যে থেকে আমি মোটামুটি অবসরকালীন যে মানুষের যে কষ্টটা দীর্ঘ 37 বছর কর্মজীবন থাকার পর তারপরে যখন একটা বিরাট একটা মানে ভ্যাকুয়াম তৈরি হয়, একটা শূন্যতা তৈরি হয়, সেই শূন্যটা অনেকটাই পূরণ করি এই মাঠ আর আমার ক্লাব এবং এই ন্যাশনাল বয়েজ ক্লাব। মোটামুটি এইভাবে আমি বাকি জীবনটা করছি এবং যতদিন বেঁচে থাকবো এই সমস্যার সাথে যুক্ত থাকবো, সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত থাকবো। এটাই আমার মানে ধরুন একটা মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা আমার এটাই। অনেকটা সময় আমার এই ছোটো নাতি মানে মেয়ের ছোট ছেলে 3 বছর বয়স হয়েছে, এখানেই অনেকটা সময় আমার কাটে।